রাজশাহী কলেজ অনলাইন ক্লাসে ইন্টারমিডিয়েটের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাসে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের যৌক্তিক সংজ্ঞা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি বিষয় একটু দেখে নিই। প্রথমে আমরা দেখছি যে যুক্তিবিদ্যা কি এবং নিচে লেখা আছে প্রাণীবিদ্যা কি। যুক্তিবিদ্যা কি এই বিষয়টি আমরা সকলে জানি, তারপরেও এই বিষয়টি একটু বলছি তার কারণ আজকের বিষয়ের সাথে সঙ্গতি রেখেই এই পাঠ পরিকল্পনার আগে যে বিষয়টি আসে সেটি আমরা নির্ধারণ করছি। সেটি হলো যে বিদ্যা ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জনের উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে। আমি এই সংজ্ঞার ভিতরে 3টি জায়গায় লাল বর্ডার দিয়েছে, লাল লেখা লিখেছি। তার মধ্যে একটি জায়গা হচ্ছে ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন, যুক্তি পদ্ধতি বা অনুমান, আরেকটি হচ্ছে তার সহায়ক প্রক্রিয়া। তার মানে এটা থেকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে কোনো একটি বিষয়ের সংজ্ঞা যদি প্রদান করতে হয় তাহলে তার মৌলিক গুণগুলো থাকা আবশ্যিক। ঠিক তেমনিভাবে প্রাণীবিদ্যার ক্ষেত্রেও যে সংজ্ঞাটা যদি আমরা নিয়ে আসি সেটি হলো এরকম যে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর বিষয়ে সম্যক আলোচনা ও বিভিন্ন তথ্য পরিবেশিত হয় তাকে আমরা প্রাণীবিজ্ঞান বা প্রাণীবিদ্যা বলে থাকি। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মৌলিক আলোচনা সেটি হলো আজকের বিষয় যৌক্তিক সংজ্ঞা। আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এই বিষয়টি আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সেটি হচ্ছে এই যৌক্তিক সংজ্ঞা। আমরা কেন যৌক্তিক সংজ্ঞা পড়ব বা যৌক্তিক সংজ্ঞা কি তার প্রাথমিক একটু ধারণা আমরা একটু প্রথমে নিয়ে নিই। সেটি হলো যে যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্যটাকে অর্জন করা এবং মিথ্যাটাকে বর্জন করা। এটা আমরা সকলেই জানি। আর সত্যটাকে অর্জন করতে হলে প্রয়োজন সঠিক যুক্তি পদ্ধতি বা অনুমান করা। তাই যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় অনুমান। আর এই অনুমানকে জানতে বা বুঝতে হলে আরো কতগুলো বিষয় সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক। এগুলোকে বলে থাকি অনুমানের সহায়ক প্রক্রিয়া, যেটি আমরা বলছিলাম সংজ্ঞার ক্ষেত্রে। আর এই সহায়ক প্রক্রিয়াগুলোর মধ্যে আছে অন্যতম যে বিষয় সেটি হলো সংজ্ঞা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংজ্ঞার গুরুত্বটা, অর্থাৎ সংজ্ঞা কেন আমরা পড়বো বা সংজ্ঞা আমরা কেন জানবো সেই বিষয়টি আমাদের একটু জানা দরকার। সেটি হলো যুক্তিবিদ্যার সংজ্ঞার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তির বিদ্যায় যুক্তি গঠনের ক্ষেত্রে যেসব যুক্তি বাক্যের দরকার হয় তাদের প্রত্যেকটিতে দুটি করে পদের ব্যবহার হয়। আমরা জানি একটি পদ হচ্ছে উদ্দেশ্য, আরেকটি পদ হলো বিধেয়। এই দুইটি পদ আমাদের একান্তভাবে একটি যুক্তিবাক্য গঠনের ক্ষেত্রে একান্তভাবে প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তাদের প্রত্যেকটি যে দুটি পদ আমরা ব্যবহার করি একটি যুক্তিবাক্যের ক্ষেত্রে, তাই সেই যুক্তিবাক্যে ব্যবহৃত প্রতিটি পদের অর্থ সুস্পষ্টভাবে জানা আমাদের একান্ত প্রয়োজন। আর এই সংজ্ঞার উদ্দেশ্যই হলো পদের অর্থকে সুস্পষ্ট বা সুনির্দিষ্ট করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উদ্দেশ্যকে সামনে রেখেই যুক্তিবিদ্যায় সংজ্ঞাকরণের নিয়মাবলী প্রণয়ন করা হয়। কাজেই বলা যায় শুদ্ধ যুক্তি ও নির্ভুল চিন্তাধারার জন্য পদের সংজ্ঞাদান একান্তভাবে আমাদের প্রয়োজন। তাই আমাদের আজকের আলোচ্যসূচি অনুযায়ী আমরা এখন আলোচনা করব যৌক্তিক সংজ্ঞার বিভিন্ন দিকসমূহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো বা জানতে পারি সেটি হলো, প্রথমে আমরা যেটা জানতে পারি সেটি যৌক্তিক সংজ্ঞার ধারণা আমরা লাভ করতে পারি। যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি আমরা জানতে পারি। যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী আমরা বর্ণনা করতে পারবো এবং এই যৌক্তিক সংজ্ঞার মধ্যে যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্য আমরা করতে পারবো। আরেকটি হচ্ছে সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ আমরা মূল্যায়ন করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আস্তে আস্তে আমরা যৌক্তিক সংজ্ঞার ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি। সাধারণভাবে বলা যায় কোনো বিষয় বা বাক্যে ব্যবহৃত পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করার প্রক্রিয়াকে আমরা যৌক্তিক সংজ্ঞা বলে থাকি। অর্থাৎ সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে কোনো পদকে সুস্পষ্ট বা সুনির্দিষ্ট করা। আমি খুব সহজে একটি উদাহরণ দিয়ে যদি বলি,
ছোট একটি বাচ্চা আমাকে যখন জিজ্ঞেস করে ওটা কি ওটা কি, তখন তাকে সে যখন প্রথম কোনো বিষয় দেখে, মনে করেন একটি আম যদি সে দেখে, তাহলে সেই আমটি কি সেটা প্রথমে সে কিন্তু তার জন্মের পর থেকে বুদ্ধি হওয়ার ওই পর্যন্ত সময়ে সে কিন্তু এটা জানে না আসলে এটা কি। তখন তাকে বোঝাই বলাটাই হচ্ছে কিন্তু তার মধ্যে আমের মধ্যে যে মৌলিক গুণগুলো থাকে সেই মৌলিক গুণগুলোকে যদি আমি তার সামনে উপস্থাপন করে অর্থাৎ সুনির্দিষ্টভাবে আমরা যদি সেটা ব্যাখ্যা করতে পারি, তাহলেই সে এই আমের ভিতরে যে গুণাগুণ সম্পর্কে জেনে তাহলে আমটা কি সে কিন্তু ধারণা লাভ করতে পারবে। মূলত এটি হচ্ছে যৌক্তিক সংজ্ঞার মৌলিক বিষয়। তাহলে যৌক্তিক সংজ্ঞার মধ্যে দুইটি জিনিস কিন্তু পাওয়া যায়। একটি বিষয় হচ্ছে পূর্ণাঙ্গভাবে আমরা যাত্রার্থকে প্রকাশ করে আমরা যুক্তিবাক্যের দুটি বিষয় কিন্তু জানি। একটি হচ্ছে একটি যুক্তিবাক্যের মধ্যে থাকে পরিমাণের দিক, আরেকটি হচ্ছে যাত্রার্থের দিক। শুধুমাত্র যাত্রার্থের দিকটিই হচ্ছে যৌক্তিক সংজ্ঞার একমাত্র এবং মৌলিক বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি খুব সহজ কথায় সংজ্ঞাটিকে আমরা বিশ্লেষণ করি বা সংজ্ঞাটি যদি আমরা দিই, তাহলে আমরা এভাবে বলতে পারি, কোন পদের পূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট বর্ণনা করাকেই আমরা যৌক্তিক সংজ্ঞা বলে থাকি। তাহলে কোন পদের পূর্ণ যাত্রার্থের যাত্রার্থ মানে হচ্ছে সেই পদের যে মৌলিক গুণ, সেই মৌলিক গুণটুকু যদি আমরা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারি বা বলতে পারি বা বর্ণনা করতে পারি, তাহলে যে বিষয়টি দাঁড়ায় সেটিকেই আমরা সাধারণত সংজ্ঞা বলে থাকি। এ বিষয়ে যুক্তিবিদ ল্যাটা এবং ম্যাকবেথ বলেন, একটি সংজ্ঞা হচ্ছে কোনো সংজ্ঞায়িত বস্তুর মধ্যকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি বিবৃতি, অথবা আধুনিক ভাষায় এটা হচ্ছে কোনো একটি পদের যাত্রার্থের সুস্পষ্ট বিবৃতি। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারছি যে সংজ্ঞা, আজকের বিষয় সংজ্ঞার সাথে আরেকটি কথা যোগ করে দেওয়া হচ্ছে যৌক্তিক। কারণ আমরা যুক্তিবিদ্যায় যত কিছু জানি, যত কিছু বোঝার চেষ্টা করি বা যুক্তিবিদ্যার পাঠ্যসূচিতে কোনো একটি নিয়ম পদ্ধতি মেনেই কিন্তু সেই বিষয়গুলো জানার এবং বোঝার আমরা চেষ্টা করি। সংজ্ঞা বলতে আমরা বুঝি, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে আরেকটি নতুন কথা যোগ করা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। অর্থাৎ এটি যদি একটু বোঝার চেষ্টা করি, সেটি হলো যে নিয়ম কানুন অনুসরণ করে যদি আমরা কোনো বিষয়ের বা কোনো পদের পূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট বর্ণনা যদি আমরা করি, তাহলে আমরা তাকে যৌক্তিক সংজ্ঞা বলি। নিয়ম কানুন বলতে আমরা কি বুঝি? সেই নিয়ম কানুনটি হলো পূর্ণ যাত্রার্থ অর্থাৎ তার মৌলিক গুণ। একটি বিষয় আমরা জানি যে লক্ষণ এক ধরনের গুণ, উপলক্ষণ হচ্ছে আরেকটি ধরনের গুণ। উপলক্ষণ হচ্ছে যে লক্ষণের ভিতরে যেসব গুণগুলি নিহিত থাকে সেই গুণগুলোকে আমরা বলি উপলক্ষণ। যেমন আমরা বলতে পারি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এক প্রকার জীব, এটি হচ্ছে মানুষ পদের সংজ্ঞা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটু উদাহরণটি লিখি। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটি একটি পদ। আমরা সংজ্ঞাটা দিচ্ছি মানুষের সংজ্ঞাতে আমরা যে জিনিসটা ব্যবহার করছি যে মানুষের মধ্যে মৌলিক গুণ কি আছে, সেই মৌলিক গুণগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করছি। এক নম্বর হচ্ছে মানুষের মধ্যে একটি গুণ আছে বুদ্ধিবৃত্তি, আরেকটি গুণ হচ্ছে জীববৃত্তি, যেটি মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর মধ্যেও বর্তমান থাকে। মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা শুধুমাত্র বুদ্ধির কারণে। সেজন্য মানুষ পদের যদি আমরা সংজ্ঞা প্রদান করি, তাহলে দুটি বিষয় আমাদের মধ্যে আসে। একটি হচ্ছে মানুষ যেহেতু একটি জীব, তাহলে জীবের কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। আরেকটি বিষয় মানুষের মধ্যে যেটি আছে সেটা আমরা জানি যে ভালো মন্দ খারাপ বিবেক ইত্যাদি বিষয়গুলো মানুষের সাথে কিন্তু সম্পর্কিত বা মানুষের মধ্যে আছে। সেজন্য সেটিকে আমরা বলি যেটি প্রাপ্ত হচ্ছে এই বুদ্ধিবৃত্তি থেকে। এখন আমরা যদি সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে এই যে দুইটি গুণ আমরা পেলাম, এটা হচ্ছে লক্ষণ। কিন্তু আমরা যদি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সৎ জীব, এখন সৎ বা ধার্মিক এরকম কথা যদি আমরা যুক্ত করি, তাহলে সেই বিষয়টি দাঁড়ায় হচ্ছে তার উপলক্ষণ। কারণ এই সৎ বা ধার্মিক এই কথাগুলি হচ্ছে এই জীববৃত্তি থেকেই প্রাপ্ত, এই বুদ্ধিবৃত্তি থেকেই প্রাপ্ত। বুদ্ধির কারণে মানুষ সৎ হয়, বুদ্ধির কারণে মানুষ ধার্মিক হয়, অর্থাৎ সে ভালো মন্দ বিষয়টি যখন বুঝতে পারে, সে ভালো মন্দ বিষয়টি বোঝার কারণেই তখন সে সৎ বা ধার্মিক বা অসৎ বা অধার্মিক বা শিক্ষিত ইত্যাদি বিষয়গুলোর সাথে এই যে গুণগুলো থাকে, এই গুণগুলো হচ্ছে উপলক্ষণ। তাহলে উপলক্ষণ যদি আমরা কোনো বিষয়ের যদি পদে যদি উপলক্ষণ উল্লেখ করি, তাহলে কিন্তু সংজ্ঞার মৌলিক বিষয়টি কিন্তু থাকে না। মৌলিক বিষয় আনতে হলে অবশ্যই তার মধ্যে বুদ্ধিবৃত্তি জীববৃত্তি যেমন মানুষের ক্ষেত্রে নিয়ে এসছে, অর্থাৎ তার মৌলিক যে গুণটুকু অর্থাৎ
সকল মানুষের ক্ষেত্রে যে বিষয়টি প্রযোজ্য হবে সেই গুণটুকু এখানে নিয়ে আসতে। এখন পৃথিবীর সকল মানুষ কিন্তু সৎ নয়, সকল মানুষ কিন্তু ধার্মিকও না। তাহলে আমি যদি বলি যে মানুষ হয় এক প্রকার সৎ জীব, তাহলে পৃথিবীর যেহেতু সকল মানুষ, আমি কিন্তু সকল মানুষের সংজ্ঞা প্রদান করলাম, সংজ্ঞা প্রদান করার ক্ষেত্রে আমি সৎ শব্দটি বা ধার্মিক শব্দটি ব্যবহার করছি, তখন যে বিষয়টি এসে দাঁড়ায় যে পৃথিবীর সকল মানুষ কিন্তু সৎ না, সকল মানুষ কিন্তু ধার্মিকও না, আবার সকল মানুষ অসৎ না, সকল মানুষ অধার্মিকও না, সকল মানুষ শিক্ষিতও না, সকল মানুষ অশিক্ষিতও না। সেখানে তার মৌলিক গুণের থেকে অন্য একটি গুণ চলে আসছে, সে যে গুণটিকে আমরা বলছি উপলক্ষণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞা বলতে আমরা কি বুঝি সে বিষয়টি আমরা বুঝতে পারলাম। তাহলে এই সংজ্ঞার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এই বিষয়টি কিন্তু আমাদের একটু জানা দরকার। সুপ্রিয় শিক্ষার্থীর মধ্যে বৈশিষ্ট্য যেগুলো আমরা প্রথমত পাই, প্রথমত যে সংজ্ঞাটি আসে সেটি হল বৈশিষ্ট্য আসে, সেটি হলো সংজ্ঞা পদের অর্থকে সুনির্দিষ্ট ও প্রাণোজ্জ্বল করে তোলে, যা মানুষের চিন্তাকে যথাযথভাবে প্রকাশ করতে সহায়তা করে। দ্বিতীয়ত, কোন পদের আবশ্যিক বৈশিষ্ট্য উল্লেখ করে, অর্থাৎ মৌলিক গুণটিকে উল্লেখ করে যৌক্তিক সংজ্ঞা প্রকাশ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি তৃতীয় আরেকটি বৈশিষ্ট্যের কথা যদি বলি, সেটি হলো যৌক্তিক সংজ্ঞায় কোনো পদের যখন আমরা সংজ্ঞা প্রদান করব তখন তার পূর্ণ যথার্থ অর্থাৎ কম বা বেশি আমাদের যথার্থ উল্লেখ করা যাবে না। যতটুকু ওই সংজ্ঞার মধ্যে থাকে বা ওই বৈশিষ্ট্য যতটুকু থাকে, অর্থাৎ যে গুণ মৌলিক গুণ যতটুকু থাকে সবটুকু সেখানে উল্লেখ করতে হবে, কমও উল্লেখ করা যাবে না, বেশিও উল্লেখ করা যাবে না। আরেকটি বৈশিষ্ট্য আমরা নিয়ে আসতে পারি, সেটি হলো যে যৌক্তিক সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ বা লক্ষণ উল্লেখ করতে হবে, অর্থাৎ কোনো উপলক্ষণ উল্লেখ করা যাবে না। আরেকটি সংজ্ঞা যদি আমরা প্রদান করে থাকি, আরেকটি বৈশিষ্ট্য যদি আমরা দিয়ে থাকি, সেটি হলো যে শুদ্ধ চিন্তার অপরিহার্য শর্ত হচ্ছে শব্দের মধ্যকার অস্পষ্টতা অর্থাৎ অনির্দিষ্টতা বর্জন করে সঠিক অনুমান গঠনে সহায়তা করা, অর্থাৎ এই দিকে আমাদের এগিয়ে যেতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে শুদ্ধ চিন্তার ক্ষেত্রে একটি যে অস্পষ্টতা থাকে, একটা বিষয় জানার ক্ষেত্রে যদি অস্পষ্টতা থাকে সেই বিষয়টি সম্পর্কে পূর্ণ ধারণা আমাদের আসে না। সেজন্য অস্পষ্টতা দূরীকরণের জন্য সেই বিষয়ের যে মৌলিক বৈশিষ্ট্য বা গুণগুলো থাকে সেটুকু উল্লেখ করেই সংজ্ঞা প্রদান করতে হবে। এখন এই সংজ্ঞা দুইটি উপাদান আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই সংজ্ঞার দুইটি উপাদান একটি জেনে নিই। একটি হচ্ছে সংজ্ঞেয় পদ, আরেকটি হচ্ছে সংজ্ঞার্থ পদ। একটি হচ্ছে সংজ্ঞেয় পদ, আরেকটি হচ্ছে সংজ্ঞার্থ পদ। এটাই আমাদের কাছে মনে হচ্ছে বিষয় দুটি কোথায় কিভাবে থাকে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি সংজ্ঞেয় পদ হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্যে থাকে, অর্থাৎ অবস্থান করে। আর সংজ্ঞার্থ পদ যুক্তিবাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে দুটি মৌলিক উপাদান সংজ্ঞার যে দুটি উপাদান আমরা পাই একটি যুক্তিবাক্যের সংজ্ঞার ক্ষেত্রে, সেটি একটি হচ্ছে সংজ্ঞেয় পদ, আরেকটি হচ্ছে সংজ্ঞার্থ পদ। যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে আমরা সংজ্ঞেয় পদ বলি, আর যে বিষয় দ্বারা সংজ্ঞা দেওয়া হয় তাকে আমরা সংজ্ঞার্থ বলি। এটি যদি আমরা একটু ছক আকারে দেখি, যেমন আমরা এখানে দেখছি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, সকল মানুষ এটি হচ্ছে ব্যক্তার্থ, সংজ্ঞেয় পদ হচ্ছে মানুষ এবং সংজ্ঞার্থ পদ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। আবার যদি আমি একটু উল্টাই বলি যে সকল বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ, তাহলে এখানে বিধেয়টি যখন উদ্দেশ্যের স্থানে আসলো তখন সেটি সংজ্ঞেয় পদ হয়ে গেল, এবং মানুষ যখন বিধেয়ের স্থানে গেল তখন সেই মানুষটি সংজ্ঞার্থ পদ হিসাবে গণ্য হবে। তাহলে আমরা এতক্ষণ সংজ্ঞা কাকে বলে বা যৌক্তিক সংজ্ঞা বলতে আমরা কি বুঝি, যৌক্তিক সংজ্ঞা আমাদের কেন প্রয়োজন এবং তার মধ্যে কি কি থাকে সে বিষয়গুলো একটু জানা। তাহলে একটি বিষয় আমাদের মাথার মধ্যে আসতেই পারে যে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা কি। যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা বা প্রকৃতি আলোচনা করলে অনুমানের বিষয়কে সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায়। দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় অনেক শব্দের অর্থ অস্পষ্টতা ও দ্ব্যর্থকতা ভাষায় জটিল ও দুর্বোধ্য করে তোলে, আর এই শব্দের অর্থ সুস্পষ্টতার মাধ্যমে ভাষায় এই জটিলতা বা দুর্বোধ্যতা দূর করার ক্ষেত্রে সংজ্ঞা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে, সেজন্য এটি আমাদের একান্তভাবেই জানা প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমরা জানি যুক্তিবিদ আই.এম. কপি যৌক্তিক সংজ্ঞার 5টি উদ্দেশ্যের কথা তুলে ধরেছেন, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা কেন প্রয়োজন, সেই ক্ষেত্রে কেন এর সংজ্ঞা দেয়া যায় বা সংজ্ঞা দিতে হয়, বা সংজ্ঞা আমাদের কি কাজে লাগে। এই ক্ষেত্রে যুক্তিবিদ আই.এম. কপি যেটা বলেছেন সেটি হলো যে শব্দের ভাণ্ডারকে সমৃদ্ধ করে যৌক্তিক সংজ্ঞা, শব্দের দ্ব্যর্থকতা অপসারণ করে, অর্থাৎ কঠিন যে বিষয়গুলো সেগুলোকে অপসারণ করে, শব্দের অস্পষ্টতা দূর করে, অর্থাৎ একটি শব্দের যে কঠিন ভাবে আমরা যে উপস্থাপন করি বা কঠিন ভাবে যে আমরা ব্যাখ্যা করি সেই ভাষাটা সেটাকে আমাদের দূর করে, শব্দের তাত্ত্বিক ব্যাখ্যা দান করে, অর্থাৎ মৌলিক যে ব্যাখ্যা সেটি আমাদের দান করে এবং মনোভাবকে প্রভাবিত করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এর একটি সমাপ্তি টানি, তাহলে এই যৌক্তিক সংজ্ঞার সমাপ্তি যদি আমরা নিয়ে আসি তাহলে কি আনতে পারি, সেটি হলো যে সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট করা, যেটি আমরা প্রথমে বলেছি। এই উদ্দেশ্যকে সামনে রেখে যুক্তিবিদ্যায় সংজ্ঞাকরণের নিয়মাবলী প্রণয়ন করা হয়। এই সব নিয়ম অনুসরণ করে পদের সংজ্ঞা দান করলে আমরা সেটিকে ত্রুটিমুক্ত করতে পারি। এরূপ সংজ্ঞা যুক্তিসঙ্গতভাবে বা যুক্তিসম্মতভাবে আলোচনা ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব নিয়ম অনুসরণ না করলে সংজ্ঞাদান ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের ত্রুটিপূর্ণ থেকে যায়। কাজেই শুদ্ধ যুক্তি ও নির্ভুল চিন্তার ক্ষেত্রে সংজ্ঞাদান আমাদের একান্ত প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি বিষয় আমাদের মাথার মধ্যে আসতেই পারে, সেই বিষয়টি হলো যে আমরা অনেক ক্ষেত্রে কোনো বিষয়কে যখন আলোচনা করি তখন তার একটু বর্ণনাও করি, কিন্তু তাহলে সংজ্ঞা এবং বর্ণনা কি এক? এই বিষয়টিও কিন্তু আমাদের জানা প্রয়োজন। তাহলে সংজ্ঞা কি? আমরা সংজ্ঞা তো ইতিপূর্বে জেনে গেছি যে কোনো পদের যাত্রার্থের অর্থাৎ পূর্ণ যাত্রার্থের সুস্পষ্ট বর্ণনা করাকেই সংজ্ঞা বলে। তাহলে বর্ণনা কাকে বলে? বর্ণনা হলো কোন পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা যাত্রার্থের অংশবিশেষের সাথে একত্রে উল্লেখ করার যে মাধ্যম তাকে আমরা বর্ণনা বলি। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সৎজীব। এই যে সৎজীব কথাটা এখানে উল্লেখ করলাম, এটি হচ্ছে বর্ণনার ক্ষেত্রে এটি প্রযোজ্য, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে কি হবে? যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এক প্রকার জীব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই উপলক্ষণ কি বা অবান্তর লক্ষণ কি এটুকু আমাদের একটু জানার দরকার, যেহেতু এটি বর্ণনার ক্ষেত্রে প্রয়োজন হয়। যে গুণ যাত্রার্থ নয় কিন্তু যাত্রার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে আমরা উপলক্ষণ বলি। অর্থাৎ যাত্রার্থ থেকে অনিবার্য বলতে সেই জিনিসটা আমরা বলছি, যেটি হলো যে একটি সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলছিলাম যে লক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই লক্ষণটি কি? লক্ষণটি হলো যে সেই পদের পূর্ণ যাত্রার্থ, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে মৌলিক যে গুণ সেইগুলো। এখন মৌলিক গুণের ভিতরেও যে অতিরিক্ত যে গুণগুলো থাকে সেই গুণগুলোকেই আমরা বলি উপলক্ষণ, যেমন সততা, ধার্মিক, শিক্ষিত ইত্যাদি ইত্যাদি বিষয়। আর অবান্তর লক্ষণ বলতে আমরা কি বুঝি? যে গুণ যাত্রার্থ নয় কিন্তু যাত্রার্থ থেকে অনিবার্যভাবে আসেওনি বা নিঃসৃত হয়নি তাকে আমরা অবান্তর লক্ষণ বলে থাকি। যেমন দ্বিপদ, হাস্যপ্রিয়। আমি একটু যদি এটাকে আর একটু ভালোভাবে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে এরকম যে প্রত্যেকটি মানুষের দুটি করে পা আছে। এটা কিন্তু আমরা সকলেই জানি। আমরা ইতিপূর্বে যত মানুষ দেখেছি তাদেরও দুইটা পা আছে, আমরা বর্তমানে যারা আছি তাদেরও দুইটা করে পা আছে, এবং আগামীতে যেসব মানুষগুলো আসবে তাদেরও কিন্তু দুটো করে পা থাকবে। এটি হচ্ছে আমাদের সমস্ত এইটা কিন্তু আমাদের জানার আগে থেকে পূর্বে থেকে জানা এই বিষয়টি। অর্থাৎ এটাকে আমরা বলি অনুমানের ভিত্তিতে আমরা এই কথাটা আমরা বলতে পারি। তেমনি ভাবে হাস্যপ্রিয়, মানুষের মধ্যে এই গুণটিও কিন্তু আছে। এই গুণটি আমরা দেখি যে টিভিতে কোনো একটি অনুষ্ঠান দেখলাম, সেই অনুষ্ঠানটা দেখে আমরা হাসছি। অ্যাকচুয়ালি অনেক দূরে কিন্তু টিভি প্রোগ্রামটি হচ্ছে, আমরা ঘরে বসে সেটা দেখছি, দেখে আমাদের মনের ভিতরে আমরা সেই বিষয়টা আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া করছে, তারপরে ফলশ্রুতিতে আমরা হাসছি বা কান্না করছি। অনেক যেমন এরকম ঘটনা ঘটে না, বাড়ির পাশে একটি মানুষের মৃত্যুবরণ হয়েছে, আমরা সেই বাড়িতে দেখতে গেলাম, বাড়িতে অনেক কান্না রোল পড়ে গেছে, আমরা সেখানে যাওয়ার পর আমাদের চোখ দিয়ে পানি পড়ছে। এই যে গুণগুলো হাস্যপ্রিয় বা কান্নাপ্রিয় যে গুণগুলো, এগুলো কিন্তু মানুষের মধ্যে লুকাই আছে, সেই গুণটাকেই আমরা বলছি অবান্তর লক্ষণ। যেমন দ্বিপদ, এটি একটি অবান্তর লক্ষণ। হাস্যপ্রিয়, কান্নাপ্রিয়, এটিও হচ্ছে অবান্তর লক্ষণের একটি বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা
বর্ণনা কি জানলাম, সংজ্ঞা কি জানলাম, তাহলে এদের মধ্যে কিছুটা পার্থক্য তো অবশ্যই আছে। তাহলে পার্থক্যটাও আমাদের একটু জানা দরকার। পার্থক্যটা হলো সংজ্ঞায় পরিপূর্ণ জাত্যার্থের উল্লেখ করতে হয়, কিন্তু বর্ণনার ক্ষেত্রে জাত্যার্থ বহির্ভূত অন্যান্য গুণের উল্লেখ করতে হয়। সংজ্ঞায় শুধু বিভেদক লক্ষণকে উল্লেখ করা হয়, বর্ণনায় উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ উভয়ই প্রকাশ করতে হয়। সংজ্ঞায় একটি বিষয়কে সুস্পষ্ট ও নির্ভুলভাবে উপস্থাপন করতে হয়, বর্ণনায় একটি বিষয় সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞার আলোচ্য বিষয় হচ্ছে পদ, কিন্তু বর্ণনার আলোচ্য বিষয় হচ্ছে বস্তু। আরেকটি পার্থক্য আমরা বলতে পারি, সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় এবং সংজ্ঞার্থের পরিমাণ সমান হতে হবে। অর্থাৎ আমি যদি খুব সহজ কথায় বলি, উদ্দেশ্য একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান যদি আমরা পরিবর্তনও করি, আমরা লিখেছিলাম একটি উদাহরণ যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, ঠিক যদি আমরা উল্টায় বলি যে সকল বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব হয় মানুষ, তাহলেও কিন্তু এর অর্থের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ আমরা উভয় স্থান যদি পরিবর্তন করে, তাহলে অর্থের এবং পরিমাণের যদি কোনো পার্থক্য না থাকে, সেটি কিন্তু সংজ্ঞার মধ্যে থাকে, কিন্তু বর্ণনার ক্ষেত্রে এর কোনো বাধ্যবাধকতা থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞায় সর্বদা সুনির্দিষ্ট হয়, বর্ণনা বিষয় বিভিন্ন রূপ ধারণ হতে পারে বা বিভিন্ন রকম হতে পারে। আরেকটি পার্থক্য যেটি আছে সেটি হলো সংজ্ঞা হচ্ছে একটি নির্দিষ্ট প্রক্রিয়া, বর্ণনা কোনো নির্দিষ্ট প্রক্রিয়া নেই। অর্থাৎ বর্ণনার মধ্যে কোনো নির্দিষ্টকরণ বা নির্দিষ্ট প্রক্রিয়া থাকে না। জাত্যার্থ আছে এমন পদের সংজ্ঞা দেওয়া যায়, জাত্যার্থক এবং অজাত্যার্থ সকল পদেরই বর্ণনা করা যায়। অর্থাৎ যার গুণ নেই তারও বর্ণনা করা যায়, যার মধ্যে শুধুমাত্র পরিমাণ আছে তারও বর্ণনা করা যায়, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে এটি সম্ভব নয়। শুধুমাত্র যার মধ্যে গুণ আছে তারই কেবল বর্ণনা করা, সংজ্ঞা প্রদান করা যায়। সংজ্ঞা কেবল শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য, বর্ণনা সব ধরনের বস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞা হচ্ছে একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, বর্ণনা হচ্ছে একটি লৌকিক প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এতক্ষণ সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্যগুলো জানার চেষ্টা করলাম। এখন এদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে, অর্থাৎ মিল আছে, সে মিলটিও কিন্তু আমাদের জানা একান্তভাবেই প্রয়োজন। তাহলে সাদৃশ্যটি কি সেটি একটু জানার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞা ও বর্ণনা উভয়ই পদের অর্থ সুস্পষ্ট করা, অর্থাৎ সংজ্ঞাতে এবং বর্ণনায় উভয় ক্ষেত্রেই যে বিষয়টি আমরা বলি সেটা সুস্পষ্টভাবে, অর্থাৎ সহজ সরলভাবে আমরা বোঝানোর বা সুস্পষ্টভাবে তার অর্থটাকে প্রকাশ করার চেষ্টা করে থাকি। সংজ্ঞা ও বর্ণনার মাধ্যমে প্রকাশিত বক্তব্য মূল পদের চেয়ে অধিক স্পষ্ট ও বোধগম্য হয়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞা ও বর্ণনার পদের গুণ ও বৈশিষ্ট্য সহজ কথায় উল্লেখ করা হয়। দৈনন্দিন জীবনে আমরা সংজ্ঞা ও বর্ণনা উভয় প্রক্রিয়া ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম সেটির মধ্যে আমরা সংজ্ঞা কেন আমাদের প্রয়োজন, সংজ্ঞার সাথে বর্ণনার কি সম্পর্ক, অর্থাৎ সংজ্ঞা কাকে বলে, বর্ণনা কাকে বলে, এর প্রয়োজনীয়তা কি, সংজ্ঞা বর্ণনার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন একটি মৌলিক বিষয় তোমাদের সামনে আমি নিয়ে আসতে চাই। সেটি হলো যে আমি একটু বোর্ড ব্যবহার করি এখানে। যৌক্তিক সংজ্ঞা এর মানে কি? আমি যদি দুইটা শব্দকে আলাদা করি, আমরা সংজ্ঞাটা বুঝলাম, সংজ্ঞাটি হচ্ছে যে কোনো বিষয়কে বা কোনো পদকে স্পষ্টকরণ বা সহজ ভাষায় সেটাকে তার গুণ উল্লেখ করে যদি আমরা কোনো কিছু বলি সেটিকে আমরা বলছি সংজ্ঞা। তাহলে যৌক্তিক কথাটি কেন, অর্থাৎ এর ইংরেজি হচ্ছে লজিক্যাল ডেফিনেশন। এই লজিক্যাল বলতে বা যৌক্তিক বলতে আমরা কি বুঝি? যৌক্তিক কথা মানে হচ্ছে, আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞাটাকে যদি একটু মনে করাই দিই, যে বিদ্যা ভ্রান্তিকে পরিহার করে তার সত্যটাকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে, তাকে আমরা যুক্তিবিদ্যা বলে থাকি। তাহলে এখানে যে বিষয়টি আসছে যে যে যুক্তি পদ্ধতি বা অনুমান বা কিছু সহায়ক প্রক্রিয়া বা, অর্থাৎ খুব সহজ কথায় বলি, যৌক্তিক শব্দ অর্থ আমরা সরাসরি কোনো কিছুকে না বলে তার একটি পদ্ধতি বা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনে আমরা যে সংজ্ঞাটি প্রদান করি, সেই
প্রদান করার যে উদ্দেশ্য, সেটার যে সংজ্ঞায়িত করা হচ্ছে বা সেটার একটি শিরোনাম নিয়ে আসা হয়েছে, সেই শিরোনামটি হচ্ছে যৌক্তিক সংজ্ঞা। তাহলে আমরা বুঝলাম যৌক্তিক সংজ্ঞা বলতে কি বুঝি, বা যৌক্তিক সংজ্ঞার বা শুধু সংজ্ঞা বলতে আমরা কি সেটাও আমরা জানলাম। তাহলে এখন যদি আমরা আসি, তাহলে এই যে যৌক্তিক সংজ্ঞার কিছু নিয়ম কানুন আছে, এখন সেই নিয়ম কানুনগুলো আমরা, অর্থাৎ কোন কোন প্রক্রিয়া মেনে আমরা একটি পদের সংজ্ঞা প্রদান করব, সেই বিষয়টি আমরা এখন, অর্থাৎ খুব সহজ কথায় যদি আমরা বলি, যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী কি, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা কিভাবে বর্ণনা করতে পারি, সেই নিয়মগুলোর মধ্যে কি কি বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা এখন একটু জানার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর যে নিয়মটি, সেই নিয়মটি হলো, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যাত্রার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে কমও করা যাবে না, তার চেয়ে বেশিও উল্লেখ করা যাবে না। অর্থাৎ পূর্ণ যাত্রার্থের যে বর্ণনা আমরা দিয়ে থাকি, পূর্ণ যাত্রার্থের যে মৌলিক গুণের কথা আমরা বলে থাকি, সেটির কমও করা যাবে না, বেশিও করা যাবে না। আমরা একটু উদাহরণের ব্যবহার যদি এখানে করে থাকি, যে মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন জীব, এটি কিন্তু একটি মানুষ পদের সংজ্ঞা, অর্থাৎ তার মানুষ কি সেটাকে এখানে বোঝানো হয়েছে। এটি কমও নেই, এখানে কোনো বেশিও কথা বলা নেই। অর্থাৎ মানুষ সে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা কম যাত্রার্থ উল্লেখ করিনি, বেশি যাত্রার্থ এখানে ব্যবহার করিনি। কিন্তু যদি আমি বলি মানুষ হয় এক প্রকার জীব, তাহলে এখানে এই বুদ্ধিবৃত্তি শব্দটাকে আমরা বর্জন করলাম, অর্থাৎ বাদ দিয়েছি। আবার যদি বলি মানুষ হয় বুদ্ধি বৃত্তি সম্পন্ন শিক্ষিত জীব, তাহলে এখানে এই শিক্ষিত কথাটি হচ্ছে অতিরিক্ত একটি গুণের কথা উল্লেখ করলাম, যেটি হচ্ছে মানুষের উপলক্ষণের মধ্যে পায়। অর্থাৎ এটা লক্ষণের মধ্যে এই গুণটি নাই, এটি বুদ্ধিবৃত্তি থেকে মানুষ এমনি প্রাপ্ত হয়। কেউ শিক্ষিত হয়, কেউ অশিক্ষিত হয়, কেউ ধার্মিক, কেউ অধার্মিক ইত্যাদি বিষয়গুলো আসে। তাহলে সংজ্ঞায় এই যে আমরা নিচে দুইটি উল্লেখ করলাম, যে মানুষ হয় এক প্রকার জীব, এখানে একটি বিষয় বাদ গেছে, কি? বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ কথা, বুদ্ধিবৃত্তি কথাটি এখানে বাদ গিয়েছে। অতএব এইভাবে সংজ্ঞা প্রদান করা যাবে না। আবার আরেকটি বিষয় আমরা এখানে করেছি কি, সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা মৌলিক কথাগুলো তো যোগ করেছি, আবার নতুন করে আরেকটু উপলক্ষণও সেখানে যুক্ত করা, সেটি কি? শিক্ষিত। এভাবেও সংজ্ঞা দেওয়া যাবে না। সংজ্ঞা দিতে হলে সম্পূর্ণ গুণটি বা যাত্রার্থটি উল্লেখ করতে হবে, তার কম বা বেশি যদি দিয়ে থাকে তাহলে সেটি ভুল হবে। এই ভুলটিকে এই যুক্তিবিদ্যার ভাষায় বলে অনুপপত্তি। অর্থাৎ এই ভুলটির একটি কিন্তু নাম আছে, সেই নামটিকে আমরা বলি অনুপপত্তি, ইংরেজিতে বলে এটাকে ফ্যালাচি। এই সংজ্ঞাটির ক্ষেত্রে, অর্থাৎ এই নিয়মটির ক্ষেত্রে যদি আমরা কম বা বেশি করি, তাহলে 4 ধরনের আমরা অনুপপত্তি বা আমরা ভ্রান্তি পেয়ে থাকি। একটি হলো বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি, 2 নম্বর হচ্ছে আপতিক সংজ্ঞা অনুপপত্তি, 3 নম্বর হচ্ছে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি, 4 নম্বর হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবার বলি যে এই নিয়মটি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যাত্রার্থ উল্লেখ করতে হবে, তার কম বা বেশি করা যাবে না। যদি আমরা কম বা বেশি উল্লেখ করি তাহলে আমরা 4 ধরনের ভুল বা ভ্রান্তি আমরা পেয়ে থাকি। যুক্তিবিদ্যার ভাষায় যাকে বলে অনুপপত্তি, সেই অনুপপত্তি 4টি হলো বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি বাহুল্য সংজ্ঞা, আপতিক সংজ্ঞা এবং অব্যাপক ও অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি গুলো কি, সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি। বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি সেটি যে কোন পদের সংজ্ঞায় যদি পদটির প্রকৃত যাত্রার্থ থেকে অতিরিক্ত গুণের উল্লেখ থাকে, সেই গুণটুকু যদি উপলক্ষণ হয়, যেটি আমি এখানে লিখেছি শিক্ষিত, উপলক্ষণ হয়, তাহলে যে ভুল হয় সেই ভুলটির নাম, বা অর্থাৎ যে অনুপপত্তি ঘটে সেই অনুপপত্তির নামই হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন আমরা লিখলাম কি এখানে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত জীব বা সৎ জীব, যাই লিখি না কেন,
এই যে অতিরিক্ত উপলক্ষণটি এখানে থাকলো বা আমরা লিখলে ব্যবহার করলাম, এটি হচ্ছে যে ভুল। সেই ভুলটির যে নাম, সেই নামটি বা অনুপপত্তি, সেই অনুপপত্তির যে নাম, সেই অনুপপত্তির নামটি হলো বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বিষয়টি তোমাদের কাছে বোধগম্য হয়েছে। 2 নম্বর হচ্ছে আপতিক সংজ্ঞা অনুপপত্তি। একটি সংজ্ঞায় অতিরিক্ত গুণটুকু যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, অর্থাৎ যেটি সেই পদের ক্ষেত্রে কখনোই পরিবর্তন করা যায় না, কিন্তু সেই গুণটি যদি আমরা উল্লেখ করি, করে যদি আমরা কোনো সংজ্ঞা প্রদান করি, তাহলে যে ভুলটি হবে সেই ভুলটির নামই হচ্ছে আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব। এই দ্বিপদ কথাটি অবিচ্ছেদ্য অবান্তর, কারণ এটি কোনো মানুষের ক্ষেত্রে, সকল মানুষের ক্ষেত্রে এটি প্রযোজ্য, এটি কখনোই পরিবর্তন করা যায় না। এই ধরনের গুণের কথা যদি আমরা উল্লেখ করি, তাহলে যে ভুলটি হয় সেই ভুলটির নামই হচ্ছে আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর যে অনুপপত্তিটি পাই সেটি হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। একটি সংজ্ঞায় অতিরিক্ত গুণটুকু যদি পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে যে ভুলটি হয় বা যে ভ্রান্তিটি হয়, যে অর্থাৎ সংজ্ঞাটি ভ্রান্ত হবে, সেই ক্ষেত্রে যে বিষয়টি ঘটে সেটির নাম হলো, অর্থাৎ যে অনুপপত্তি ঘটে সেই অনুপপত্তির নাম হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন আমরা বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ ফর্সা জীব, কারণ পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে কালো মানুষ আছে, ফর্সা মানুষ আছে, শ্যামলা মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন রঙের মানুষ আছে। তাহলে মানুষের ক্ষেত্রে আমি তো পৃথিবীর সকল মানুষের সংজ্ঞা প্রদান করছি, সেই সকল মানুষের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আমি যখন শুধু ফর্সা কথাটি উল্লেখ করলাম, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র ফর্সা মানুষের সংজ্ঞাটি প্রদান করা হয়, তাহলে সকল মানুষের সংজ্ঞা কিন্তু প্রদান করা হয় না। এই ধরনের ভুল যদি আমরা করে থাকি, সেই ভুলটির নামই হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। 4 নম্বর অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। একটি সংজ্ঞায় যদি পদের প্রকৃত যাত্রার্থ থেকে কম গুণের উল্লেখ থাকে, তাহলে যে ভ্রান্তিটি হয় সেটাকে আমরা বলি অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে উদাহরণটা আমি দিয়েছিলাম সেটি হচ্ছে যে মানুষ হয় এক প্রকার জীব। এখানে বুদ্ধিবৃত্তি কথাটা, অর্থাৎ তার কম গুণ উল্লেখ করা হচ্ছে, মৌলিক যে গুণটি, সে মৌলিক গুণের যথার্থ গুণটি থেকে একটি গুণ এখানে বাদ দেওয়া হয়েছে, যে কারণে এখানে যে বিষয়টি চলে এসেছে সেটি হলো যে মৌলিক গুণ থাকতে হলে একটি পদের তার যে যতগুলো গুণ আছে সমস্ত গুণটি উল্লেখ করতে হবে। তার কম গুণ যদি আমরা উল্লেখ করি, তাহলে যে ভুলটি হবে সেই ভুলটির নামই হচ্ছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। মানুষ হয় একটি জীব, এই কথাটা আমার বুদ্ধিবৃত্তি কথাটি আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি। এই ধরনের সংজ্ঞায় প্রদান করা। তাহলে 1 নম্বর নিয়ম থেকে যে বিষয়টি আমরা পরিষ্কারভাবে যদি বলতে পারি, যে 1 নম্বর নিয়মটি হচ্ছে আমরা যখন পদের সংজ্ঞা দিব, সেই সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তার পূর্ণ যাত্রা উল্লেখ করতে হবে, কোনো কম বা বেশি উল্লেখ করা যাবে না। যদি কম বা বেশি দিয়ে যদি আমরা কোনো সংজ্ঞা প্রদান করি, অর্থাৎ তার উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা অন্য কিছু যদি আমরা সেখানে যোগ বা বিয়োগ করি, তাহলে যে বিষয়টি এসে দাঁড়াবে 4 ধরনের আমরা অনুপপত্তি পাবো। এই প্রথমটি হচ্ছে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং আপতিক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এই 4 ধরনের আমরা সংজ্ঞা এখানে পাবো, অর্থাৎ ভুল পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দ্বিতীয় নিয়মটিতে যাই। দ্বিতীয় নিয়মটি হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে আমরা যে পদের সংজ্ঞা দেবো সে পদের উদ্দেশ্য হচ্ছে যে একটি স্পষ্টতর ধারণা আমরা যাকে দিব, যা যেখানে বলবো সেটাকে স্পষ্টতর করা। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে যদি আমি ব্যবহার করি যে রূপক অর্থ ব্যবহার করি বা দুর্বোধ, আরো কঠিন যে শব্দটি আছে তার চেয়ে আরো কঠিন শব্দ ব্যবহার করি, তাহলে তো সে বিষয়টি আরেকজনের কাছে বোধগম্য হয় না বা সে তার কাছে স্পষ্ট হয় না। সেজন্য যে বিষয়টি আসে যে সংজ্ঞায় কখনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না, সব সময় সহজ সরল ভাষা ব্যবহার করতে হবে। যেমন ত্রিভুজের একটি সংজ্ঞা আমরা এখানে আছে যে ত্রিভুজ হয় 3 বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। এটি হচ্ছে ত্রিভুজের খুব সহজ একটি, আমরা জানি একটি তার উদাহরণ বা ত্রিভুজ কাকে বলে সেটির একটি বিষয়। কিন্তু আমরা এটার বাইরে গিয়ে যদি সংজ্ঞা প্রদান করি, অর্থাৎ রূপক বা দুর্বোধ্য ভাষা যদি ব্যবহার করি, যেমন মানুষ হয় সৃষ্টির মুকুট, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মানুষ হয় সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির সেরা জীব সেটা তো অন্য বিষয়, সেটা মানুষের সংজ্ঞার মধ্যে থেকে এটা আসে না, সেটি মানুষের একটি রূপক অর্থে বলা হয়েছে। এই রূপক অর্থটি কখনোই সংজ্ঞার ক্ষেত্রে দেওয়া। আমি যদি খুব সহজ ভাবে বলি, আমার হাতে একটি ডাস্টার আছে,
এটির মৌলিক কাজ কি? আমরা এই মুহূর্তে এর মৌলিক কাজ হচ্ছে হোয়াইট বোর্ডের যে লেখা বা কোনো ব্ল্যাক বোর্ডের লেখা, চকের হোক, আমরা মার্কারি পেন আমরা যেগুলো ব্যবহার করি, সেই লেখাগুলো মোছা, এটাই হচ্ছে কিন্তু এখনকার এর মৌলিক কাজ। এখন এর মৌলিক কাজ এটা বাদেও আরো অনেক মৌলিক কাজ থাকতে পারে, অনেক অনেক অন্যান্য কাজ থাকতে পারে। সে কাজগুলোকে, সেই অর্থাৎ সেই বৈশিষ্ট্যগুলোকে কখনোই সংজ্ঞার মধ্যে নিয়ে আসা যাবে না। সংজ্ঞার এই মুহূর্তে যে বিষয়টি, যে আমরা বলতে পারি ডাস্টার হচ্ছে এমন একটি বিষয় যা ব্ল্যাক বোর্ডের বা হোয়াইট বোর্ডের লেখাগুলো মোছা যায়, এর মৌলিক সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারি। তাহলে সৃষ্টির মুকুট এই রূপক অর্থে আমরা মানুষের সংজ্ঞা প্রদান করলাম, এভাবে কখনোই সংজ্ঞা প্রদান করা যাবে না। আবার আমি যে পদের সংজ্ঞা প্রদান করব, সেই পদের থেকে যদি আমরা কঠিনভাবে সংজ্ঞা প্রদান করি, তাহলেও সেটি কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞার সাথে সেটি যায় না। যেমন বট গাছের সংজ্ঞা দিতে গিয়ে আমরা যদি বলি বটবৃক্ষ হয় জটাজুট লাঞ্ছিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদক। এখন একটা 10 বছরের বাচ্চা আমাকে জিজ্ঞেস করলো, আব্বু এটা কি? আমার ছেলে যদি আমাকে জিজ্ঞেস করে এটা কি, আমি তাকে বললাম এটি বট গাছ, এটা না বলে তাকে আমি বললাম যে বটবৃক্ষ হচ্ছে জটাজুট লাঞ্ছ, সে কিন্তু এই যে আমি যতগুলো কথা বলছি সমস্ত কথা সে একটি একটি করে শব্দ আমাকে বলবে, আর আবার নতুন করে কিন্তু আমার হাতে জানতে চাবে। তাহলে কিন্তু এইভাবে সংজ্ঞা দিলে সেই সংজ্ঞাটা তার কাছে বোধগম্য। তার কারণে আমাকে তাকে বলতে হবে এটি হচ্ছে বট গাছ, এর মধ্যে কিছু জট যেগুলোকে আমরা ছেঁড়াছেড়ি করি, নরম অংশ থাকে উপর থেকে নিচে নামে, এটি সবিতা মানে সূর্য, তাপ মানে তাপ, অর্থাৎ সূর্যের তাপ থেকে আমাদের রক্ষা করে, নিরোধক, এই শব্দগুলো এইভাবে আমাকে আলাদা 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 ভাবে সংজ্ঞা আমাকে দিতে হবে। আরেকটা, এইভাবে কখনোই কঠিন ভাষায় একটি বিষয়ের সংজ্ঞা প্রদান করা বা কোনো পদের সংজ্ঞা প্রদান করা যাবে না। তাহলে কি হবে? যদি আমরা করি তাহলে সেটা ভুল হবে। সেই ভুলগুলোর নামই হচ্ছে দুটো অনুপপত্তি ঘটে, একটি হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আরেকটি হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। অর্থাৎ আমরা রূপক অর্থে যদি কোনো বিষয়ের বা কোনো পদের যদি আমরা সংজ্ঞা প্রদান করি, তাহলে যে অনুপপত্তি ভুল বা ভ্রান্তি বা যে ফেলাচিটি ঘটে সেটিকে আমরা বলি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আরেকটি হচ্ছে যদি আমরা কঠিন ভাষায় যদি কোনো বিষয়ের সংজ্ঞা প্রদান করি বা পদের সংজ্ঞা প্রদান করি, তাহলে সেটির জন্য যে ভুলটি হবে সেই ভুলটির নামই হচ্ছে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 2 নম্বর নিয়মটি জানলাম। 3 নম্বর নিয়মটি হচ্ছে যে পদের আমরা সংজ্ঞা দেব সেই সংজ্ঞায় কখনোই তার প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। আমরা জেনে এসেছি আগে যে সংজ্ঞা প্রদানের বিষয়টি হচ্ছে তার মৌলিক বৈশিষ্ট্যটি বা গুণটি উল্লেখ করতে হবে, অর্থাৎ তার পূর্ণ জাতটাত্ত্বটি উল্লেখ করতে হবে। এখন তার আসল গুণটি উল্লেখ না করে শুধুমাত্র যদি তার প্রতিশব্দ আমরা সংজ্ঞায় ব্যবহার করি, তাহলে তো অবশ্যই সেটি ভুল হবে। এইভাবে কখনোই সংজ্ঞা, যেমন আমরা এখানে একটি উদাহরণ নিয়ে এসেছি, সেটি হলো মানুষ হয় মনুষ্য জাতীয় এক প্রকার মানব। আমরা মানুষও যা, মনুষ্যও যা, মানব, তিনটি শব্দই কিন্তু মানুষের প্রতিশব্দ, অর্থাৎ একে অপরের প্রতিশব্দ। মানুষ শব্দের প্রতিশব্দ মনুষ্য এবং মানব। এইভাবে আমরা নতুন কোনো কথা কিন্তু মানুষের গুণ এখানে কোনোভাবেই উল্লেখ করিনি। এইভাবে কিন্তু সংজ্ঞা দেওয়া যাবে না। এইভাবে সংজ্ঞা দিলে যে ভুলটি হবে সেই ভুলটির নামই হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত, অর্থাৎ ঘুরে ফিরে আমরা একই কথা ব্যবহার করছি সেই চক্র আকারে, সেজন্য এর নাম দেওয়া হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্থ নিয়মে এসেছি। চতুর্থ নিয়মটি হলো সংজ্ঞায় সদর্থক সম্ভব হলে কখনোই নেতিবাচক ভাষা ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ একটি সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সব সময় আমরা সদর্থক ভাষা ব্যবহার করব, কখনোই নেতিবাচক বা ননর্থক ভাষা আমরা সেখানে ব্যবহার করব না। যেমন পাপ নয় পুণ্য, পাপ নয় পুণ্য, এই যে বিষয়টি পাপের সংজ্ঞার সাথে আসলে আসে না। কেননা আমরা জানি যে পাপ হচ্ছে সেটি যে সৃষ্টিকর্তা নির্ধারিত যে নিয়ম কানুন, যে বিধিবিধান আছে, সেই বিধিবিধানের বাইরে গিয়ে যখন আমরা কোনো কাজ করি বা কর্ম করি, সেটিকে আমরা পাপ বলি। এটি কিন্তু এর মৌলিক কথা। কিন্তু পাপ যে পুণ্য নয় বা পুণ্য যে পাপ নয়, সে জিনিসটা কিন্তু আমরা জানি। এর সাথে এর কোনোভাবেই এই সংজ্ঞায় আসে না। অর্থাৎ পাপ নয় পুণ্য, অন্ধকার নয় আলো, এটা আমরা কখনোই এইভাবে বলে আমরা কখনোই সংজ্ঞা প্রদান করতে পারবো না। এইভাবে যদি করি তাহলে যে ভুলটি হবে সেই ভুলটিরও একটি নাম এখানে যুক্তিবিদ্যা দিয়েছেন, সেই নামটি হতে নৈনর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি অথবা বা নেতিবাচক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 5 নম্বর নিয়মটিতে আসি।
যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংগত পদ সহজভাবে রূপান্তর যোগ্য হতে হবে। আমি এটাকে একটু বিশ্লেষণ করি। প্রথম কথা, আমরা যখন কোনো পদের সংজ্ঞা দিব, সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমরা তো যুক্তিবাক্য হিসেবে সেটাকে ব্যবহার করি। সেই যুক্তিবাক্যের আমরা জানি উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে। উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করলেও তার যাত্রার্থ কমবে না এবং তার গুণটিও সেখানে কম বা বেশি হবে না। যদি পরিবর্তনযোগ্য যদি সঠিক হয় তাহলে সেইভাবে এই সংজ্ঞাকে আমাকে প্রদান করতে হবে। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আবার যদি আমি এটা বলি যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, অর্থাৎ সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বা আমরা যদি বলি সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ, এই ক্ষেত্রে তার সংখ্যারও পরিবর্তন হয় না, অর্থেরও কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটি সংজ্ঞা প্রদান করতে হলে অবশ্যই তা রূপান্তরযোগ্য। রূপান্তরযোগ্য শব্দটির অর্থ হচ্ছে এই যে উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করলেও যেন তার কোনো অর্থের কোনো পরিবর্তন না ঘটে। এইভাবে যদি কোনো সংজ্ঞা প্রদান করা যায় তাহলে সংজ্ঞাটি সঠিক হবে। এখন এইভাবে সংজ্ঞা প্রদান না করে আমরা যদি কম বা বেশি করে ফেলি তাহলে যে বিষয়টি আসে সেটি হচ্ছে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোন পদ অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি যেটা ঘটে সেটি হলো, সেটার সংজ্ঞা হলো এরকম যে কোন পদের সংজ্ঞায় যদি সংজ্ঞার্থ পদ সঙ্গেয় পদের ব্যক্তার্থ বাড়িয়ে দেয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে যে অনুপপত্তি ঘটবে সেটিকে আমরা বলছি অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অর্থাৎ মানুষ হয় দ্বিপদ প্রাণী। এখন একটু আমরা খেয়াল করি, দ্বিপদ প্রাণী শুধুমাত্র কিন্তু মানুষই নয়, দ্বিপদ কিন্তু অর্থাৎ দুইটা পা আছে এইরকম প্রাণী শুধুমাত্র মানুষই নয়। মানুষ ছাড়াও গরু আছে, হাঁস আছে, আর অনেক বহু প্রাণী, পাখি আছে, অনেক প্রাণী আছে যাদের দুইটা করে পা। তাহলে সেই দ্বিপদ প্রাণীগুলোও কিন্তু মানুষ পদের সাথে যুক্ত হয়ে যায়। এজন্য এইভাবে সংজ্ঞা প্রদান করা যাবে। অর্থাৎ এখানে তার বেশি ব্যবহার, অর্থাৎ ব্যক্তার্থ বেশি ঘটে গেছে, অর্থাৎ এইভাবে একটি সংজ্ঞা কখনোই দেওয়া যাবে না। সেজন্য এটিকে আমরা বলছি অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আবার কোন পদের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যদি কোন পদের সংজ্ঞায় যদি সংজ্ঞার্থ পদ সঙ্গে পদের ব্যক্তার্থ কমিয়ে দেয়, অর্থাৎ আমি বলছি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা না বলে আমি যদি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব, তাহলে কি হলো? পৃথিবীর সকল মানুষ কিন্তু সভ্য নয়। তাহলে যে মানুষগুলো সভ্য শুধুমাত্র নির্দিষ্ট করে সেই মানুষগুলোর কথাই এখানে বলা হচ্ছে, অর্থাৎ এখানে সংখ্যায় কমিয়ে দিল। এই সংখ্যায় কমানোর কারণে যে ভুলটি হলো, অর্থাৎ নিয়মের যে ব্যত্যয় ঘটলো, সেই ব্যত্যয়ের সেই নাম একটি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো জানলাম নিয়মের ক্ষেত্রে, আমরা যে আমি আবার একটু মনে করাই দিই তোমাদের যে পদের আমরা সংজ্ঞা দিব সেই পদে পূর্ণ যাত্রার্থ উল্লেখ করতে হবে, তার কম বা বেশি উল্লেখ করা যাবে না। আরেকটি হচ্ছে আমরা যখন সংজ্ঞা দেব অবশ্যই সেটা সহজ সরল ভাষায় সংজ্ঞা দিতে হবে, তার মধ্যে রূপক এবং দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। আরেকটি হচ্ছে যে পদের আমরা সংজ্ঞা দেব সেই পদের কখনোই আমরা প্রতিশব্দ বা সমর্থক শব্দ ব্যবহার করব না। সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে তার মৌলিক বৈশিষ্ট্য বা মূল গুণগুলো উল্লেখ করার চেষ্টা করব। আরেকটি হচ্ছে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কখনোই আমরা নৈনত্যক বা নাবোধক ভাষা বা নেতিবাচক ভাষা আমরা কখনোই ব্যবহার করব না। আমরা সব সময় সদর্থক ভাষা ব্যবহার করে সংজ্ঞা প্রদান করব। আরেকটি 5 নম্বর নিয়মটি হচ্ছে যে পদের আমরা সংজ্ঞা দেব সেই পদ উদ্দেশ্য বিধেয়, খুব সহজভাবে যদি বলি রূপান্তরযোগ্য আমরা যদি করতে পারি, অর্থাৎ সঙ্গীয় এবং সংজ্ঞার্থ পদকে একে অপরের জায়গায় যদি আমরা নিয়ে যাই, নিয়ে গেলেও তার সংখ্যা এবং পরিমাণ এবং গুণের কোনো ধরনের পরিবর্তন যদি না হয় তাহলে সেটি এই 5 নম্বর নিয়মের অধীনে চলে আসে। অর্থাৎ সেই পদ যদি রূপান্তরযোগ্য হয়, সে রূপান্তরযোগ্য হতেই হবে, তা না হলে সেটি সংজ্ঞার ক্ষেত্রে এটা সংজ্ঞা বলে বিবেচিত হবে না। তাহলে আমরা 5টি বিষয় কিন্তু এখানে জানার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো জানলাম সেটি হলো যে সংজ্ঞা কি, বর্ণনা কি, সংজ্ঞা বর্ণনার মধ্যে পার্থক্য, সংজ্ঞার প্রাসঙ্গিকতা অর্থাৎ তার প্রয়োজনীয়তা কি, কেন আমরা সংজ্ঞা পড়ি। তার মধ্যে আরেকটি বিষয় যেটা আসলো, সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য বিষয়টি এসেছে। আরেকটি বিষয় এসেছে যে সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যে সকল নিয়মগুলো আমাদের সামনে আছে সেই নিয়মগুলো আমাদের যথাযথ মেনে চলতে হবে, সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস শেষে তোমাদের যদি আমি একটা ছোট বাড়ির কাজ দিই, সেই কাজটি এরকম যদি বলি যে ছক আকারে যৌক্তিক সংজ্ঞার যে সংজ্ঞা আমরা শিখলাম সেই যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার একটি দৃষ্টান্ত উল্লেখ করো। আমরা ছক আকারে যদি বর্ণনা এবং সংজ্ঞার যদি একটি
দৃষ্টান্ত উল্লেখ করতে পারি, সেই বিষয়টি তোমাদেরকে দেওয়া হলো, তোমরা বাড়িতে নিজে নিজে চেষ্টা করবে এই বিষয়টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শেষের দিকে চলে এসেছি। আমার সাথে এতক্ষণ তোমরা এই অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আবার তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।